নমস্কার বন্ধুরা, আমরা আছি অন্য টিভি ফেসবুক পেজে। আপনারা জানেন আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় অন্য টিভি ফেসবুক পেজে একটি করে লাইভ অনুষ্ঠান রাখি। আজ একটা বিশেষ দিন। আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন, যেখানটায় কিনা বিপুল সংখ্যক মানুষ, জনগণ, সেখানটার লোক সংখ্যা, সেই চীনে যখন আফিমের নেশায় পুরো চীন বুঁদ হয়েছিল, সেখানে বিপ্লব সংগঠিত করবার মধ্য দিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার যে মূল কাণ্ডারি এবং পরবর্তীকালে চীনের কমিউনিস্ট পার্টির যে প্রতিষ্ঠাতা এবং সমাজতান্ত্রিক চীনের রাষ্ট্রপতি মাও সেতুং, তার ৪৫তম প্রয়াণ দিবস আজ। এই উপলক্ষে আমরা এই দিনটিকে স্মরণ রাখবার জন্যে আমাদের আজকের এই অনুষ্ঠান, সান্ধ্যকালীন অনুষ্ঠান, এর বিষয় মাও সেতুং ও মাওবাদ। আলোচক হিসেবে আমাদের সঙ্গে আছেন সিপিআইএম দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক শ্রী শ্রমিক লাহিড়ী মহাশয়। আমরা আর সময় নষ্ট করব না, আমরা শ্রমিক বাবুর কাছে চলে যাব তার মূল্যবান এই বিষয়ের উপর মূল্যবান আলোচনা শুনবার জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন অন্য টিভিতে, যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত নয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের দিনে ১৯৭৬ সালে কমরেড মাও সেতুং তার জীবনাবসান হয়। ফলে আজকে ৪৫তম মৃত্যুবার্ষিকী। এই ৪৫তম মৃত্যুবার্ষিকীতে আমরা একটু ফিরে তাকাবার চেষ্টা করব যে কমরেড মাও সেতুং এর অবদান বিশেষ করে শুধু চীনে নয়, সমগ্র পৃথিবীতে আর এশিয়াতেও। আমাদের দেশেই বা তার প্রভাব কি, এ ব্যাপারে যারা মাও সেতুং এর পক্ষে বিপক্ষে, কমিউনিস্টদের পক্ষে অথবা বিপক্ষে যেখানেই দাঁড়িয়ে থাকুন না কেন, কখনোই অস্বীকার করতে পারবেন না যে আধুনিক ইতিহাসে কমরেড মাও সেতুং একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রভাব বিস্তারকারী ব্যক্তি। তিনি কেবলমাত্র একজন রাষ্ট্রপ্রধানই নন, তিনি একটি দেশের জনগণের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ফলে তিনি কেবলমাত্র রাজনৈতিক কর্মী নন, দেশের মুক্তি, দেশের মানুষের মুক্তি কোন রাস্তায় হবে, সে ওখানকার কুওমিংটান পার্টি, যা ছিল জমিদারদের পার্টি, তার বিরুদ্ধে লড়াই হোক, আবার জাপ সাম্রাজ্যবাদ অর্থাৎ জাপান, যা চীনের সেই সময় বড় অংশই দখল করেছিল, তাদের বিরুদ্ধে লড়াইয়েও মাও সেতুং এর ভূমিকা এবং নেতৃত্ব কেবলমাত্র চীনের জনগণ নয়, গোটা পৃথিবীর জনগণকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং পৃথিবীর সামনে এই সত্য উপস্থিত করেছিল যে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই করবার সময় কিভাবে দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি করতে হয়, আবার সাম্রাজ্যবাদ যখন পরাস্ত হয় তখন দেশের অভ্যন্তরে শ্রমিক, কৃষক, তাদেরকে সংগঠিত করে নিয়ে সেই দেশে শ্রমিক, কৃষক সহ সাধারণ মেহনতি, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের মুক্তির লড়াই, সেই লড়াইকে কিভাবে সংগঠিত করতে হয় এবং জয়ী হতে, সেই লড়াইকে জয়যুক্ত করতে হয়, এই বিষয়ে কমরেড মাও সেতুং তার ভূমিকা গোটা পৃথিবীতেই কেউ অস্বীকার করতে পারে। ফলে
তিনি রাজনৈতিক নেতা, তিনি রাজনৈতিক কর্মী, তিনি দেশের একজন স্বাধীনতা সংগ্রামী, আবার একজন সফল বিপ্লবী, যিনি মার্ক্সবাদ লেনিনবাদের সফল প্রয়োগ ঘটিয়েছিলেন চীনের বাস্তব অবস্থার নিরিখে, সেখানকার রাষ্ট্রের শ্রেণী চরিত্র ব্যাখ্যা, সেখানে রাষ্ট্রের যে যাকে বলে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ সিচুয়েশন, এই দুটোর সম্পূর্ণ ব্যাখ্যা, যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা মানুষের সামনে উপস্থিত করা, যুদ্ধের রণকৌশল ঠিক করা, বিপ্লবের রণকৌশল ঠিক করা, বিপ্লবে সাফল্য অর্জন করা, আর তারপর 1949 সালের 1 অক্টোবর যেদিন পিপলস রিপাবলিক অফ চায়না গঠনের কথা তিনি ঘোষণা করেছিলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রভাবশালী গোটা পৃথিবীর ক্ষেত্রে। কমরেড মাও সেতুং তিনি আজকে বেঁচে থাকলে 127 বছর তার বয়স হতো। 1893 সালের 26শে ডিসেম্বর তিনি এক সম্পন্ন কৃষক পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন, এসব জানা। ফলে আমি তার ব্যক্তি জীবনের মধ্যে প্রবেশ করছি না। আমি দুটো বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব। এক, বিপ্লব পূর্ববর্তী অধ্যায় কমরেড মাও সেতুং এর ভূমিকা। দুই, মাওবাদ বলে যে অদ্ভুত মতবাদ আমাদের দেশেও কিছু স্বঘোষিত বিপ্লবী এবং পৃথিবীর কিছু দেশে কিছু মানুষ যার প্রচার করেছেন, তার ভিত্তি কতটা আছে। আর 3 নম্বর, আজকের চীন যে রাস্তায় চলছে সেই রাস্তার সঙ্গে মাও সেতুং এর সমাজতন্ত্র নির্মাণের কোনো মৌলিক বিরোধ আছে কিনা, এই 3টে বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এখন আপনাদের অনেকেরই জানা আছে যে মাও সেতুং কমিউনিস্ট পার্টি তৈরির প্রথম দিন থেকেই যুক্ত ছিলেন চীনের, যাকে সংক্ষেপে বলা হয় কমিউনিস্ট পার্টি অফ চায়না, সিপিসি। 1921 সালে যা তৈরি হয়। কিন্তু ছাত্রাবস্থাতেই তিনি কার্যত সেই দেশের কিছু আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হন এবং সরাসরি অংশগ্রহণ করেন। এর মধ্যে 1911 সালের জিনহাই বিপ্লব তাকে অত্যন্ত প্রভাবিত করেছিল। আর 1919 সালের যে চৌঠা মের আন্দোলন, এই আন্দোলনের কথা আপনারা জানেন, এই ইতিহাসের মধ্যে আমি বেশি যাচ্ছি না। কিন্তু 1915 সালে যা শুরু হয়েছিল, 1921 সাল পর্যন্ত যার প্রভাব ছিল ব্যাপক, বিশেষ করে চীনের ছাত্র সমাজ, চীনের শিক্ষিত সমাজ, চীনের বুদ্ধিজীবী, শিল্পী, সাংস্কৃতিক কর্মী সহ সমাজের ব্যাপক অংশের উপর, সেই আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে সেই সময় কমরেড মাও সেতুং তিনি ঝাঁপিয়ে পড়েন। আপনাদের সবাই জানা আছে এই চৌঠা মের আন্দোলন, বিশেষ করে ওই ভার্সাই চুক্তি যা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর 1914 সালে, তাতে এই চুক্তি অনুযায়ী শ্যানডং বলে একটি অঞ্চল চীনের, তা জাপানকে দিয়ে দেওয়া হয়। এতে চীনের জনগণ তাদের স্বাধীনতা, তাদের দেশের সার্বভৌমত্ব যেভাবে চাপ সাম্রাজ্যবাদের কাছে তাকে বিলিয়ে দেয় তৎকালীন ন্যাশনালিস্ট পার্টি বা কুওমিন্টান পার্টি, তাতে ব্যাপক ক্ষুব্ধ হয়ে ওঠে। দেশব্যাপী
জাতীয়তাবাদের এবং চীনের মুক্তির দাবিতে লড়াই, সেই লড়াই মানুষের মধ্যে ছড়িয়ে যায় এবং এই আন্দোলন এতটাই সুদূর প্রসারী ছিল যে এই আন্দোলনের মোকাবিলা কার্যত প্রবল বল প্রয়োগ করেও তৎকালীন শাসক শ্রেণী তারা এই আন্দোলনকে শেষ করতে পারেন এবং এই জাপ সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণের এই চুক্তি, সেই চুক্তিকে কোনোভাবেই মেনে না নিতে পেরে মানুষের যে আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণকারী অন্যতম নেতা চ্যাং ভু-জিউ, লি ড্যাজাও, এদের নেতৃত্বে একটা বড় অংশ উপলব্ধি করলেন যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই এবং সাম্রাজ্যবাদের হাত থেকে স্বদেশকে মুক্ত করা আর দেশের ন্যাশনালিস্ট পার্টি কুওমিন্টাং, যারা দেশের জমিদারতন্ত্রের প্রতিভূ, তাদের হাত থেকে চীনের মানুষকে মুক্ত করা, এটা সম্ভব একমাত্র বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা অর্জন করলে। অনেকেই জানেন এই সময় 1917 সালে সোভিয়েত বিপ্লব সংগঠিত হয়েছে চীনের পাশের দেশ। তার গভীর প্রভাব এই চীনের চৌঠামের আন্দোলনে সংগঠকদের উপর পড়ে। ফলে এই সংগঠকদের একটা বড় অংশ, আমি যাদের নাম উল্লেখ করলাম ইতিমধ্যেই, ভু-জিউ এবং ড্যাজাও, তাদের নেতৃত্বে তৈরি হয় কমিউনিস্ট পার্টি অফ চায়না 1921 সালে। এবং এই 1921 সালে এই কমিউনিস্ট পার্টি যখন গঠিত হয়, তখন থেকেই মাও সেতুং এর কার্যকলাপে জড়িয়ে পড়েন। কেবলমাত্র নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ক্রমে ক্রমে তিনি পালন করতে থাকেন। এই পার্টি যে মতবাদ, তাকে মানুষের মধ্যে নিয়ে যাওয়া এবং এই পার্টির যে বিপ্লববাদী মতবাদ, সেই মতবাদের ভিত্তিতে মানুষকে সংগঠিত করার কাজে তিনি আত্মনিয়োজিত করেন। এখন চীনের বিপ্লবের ইতিহাসের বেশি কথার মধ্যে আমি যেতে চাইছি না, এই জন্যে যে এই ইতিহাস অনেকেরই জানা। মাও সেতুং একেবারে সামনের সারিতে এই নামটা চলে আসে 1927 সালে। সেই সময় হুনান প্রদেশ চীনের এবং জিয়াংজি প্রদেশ, এখানে একটা কৃষক আন্দোলন তৈরি হয়। এই কৃষক আন্দোলন কুওমিন্টাংয়ের নেতৃত্বে জমিদারদের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করার জন্যই এই আন্দোলন তৈরি হয়। এবং মাও সেতুং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই সময়তে নেন। হুনান প্রদেশে সেই সময়তে মাও সেতুং এর নেতৃত্বে এমনকি হুনান সোভিয়েত পর্যন্ত তৈরি হয়েছিল, অর্থাৎ স্বাধীন ঘোষণা করে দিয়েছিলেন যে কোন সরকার টরকার মানি না, এই আমরা ঘোষণা করলাম কৃষকদের নিয়ে। তবে সেটা রক্ষা করা যায়নি। স্বাভাবিকভাবেই কোনো একটা দেশে এইভাবে বিচ্ছিন্ন কোনো লড়াই, সেই লড়াইয়ের মধ্য দিয়ে সামগ্রিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের কাজ করা যায় না, এইটা উপলব্ধি করলেন কমরেড মাও সেতুং এবং তার সঙ্গে থাকা অন্যান্য কমিউনিস্ট নেতৃত্ব। কিন্তু এই হুনান প্রদেশের এবং জিয়াংজি প্রদেশের যে কৃষক আন্দোলন, এই আন্দোলন গোটা চীনের মানুষের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলল এবং কমিউনিস্ট পার্টিকে কৃষক সমাজ তার একজন আত্মজ হিসেবে প্রত্যেকে উপলব্ধি করতে থাকলো যে কমিউনিস্ট পার্টি তারাই কৃষকদের স্বার্থ নিয়ে লড়বে এবং এদের নেতৃত্বে থাকলে জমিদার যোদ্ধারদের অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। কারণ ন্যাশনালিস্ট পার্টি তারা যোদ্ধারদের স্বার্থেই পরিচালিত হয়, কুওমিন্টাংয়ের যে পার্টি তার জমিদারদের স্বার্থেই পরিচালিত হয়।
এখন এই হুনান এবং জিয়াংসি আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়ে এর যা সাফল্য ব্যর্থতা যে কোনো আন্দোলনের ক্ষেত্রে থাকে, তার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করলেন কমরেড মাও, যে গ্রামীণ কৃষকদের নিয়ে যদি পার্টি যোদ্ধা তৈরি না করা যায়, অর্থাৎ কৃষক লাল ফৌজ যদি তৈরি না করা যায়, তাহলে কখনো এই যোদ্ধার জমিদারদের হাত থেকে মুক্ত চীন বা চীনের কৃষক তাদেরকে মুক্ত করা যাবে না। এই সময় কুওমিন্টানের সঙ্গে সরাসরি লড়াই, যোদ্ধার জমিদারদের পার্টি তাদের সঙ্গে সিপিসি সরাসরি লড়াই, আর এই লড়াইয়ের মধ্য দিয়ে সেই সময়তে মাও সেতুং এর নেতৃত্বে তৈরি হলো শ্রমিক কৃষকদের নিয়ে লাল ফৌজ। এবং এই লাল ফৌজকে কার্যত সামরিক কায়দায় ট্রেনিং দিয়েছিলেন তৎকালীন সময়ে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, এবং মাও সেতুং এর সেখানে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই নিয়ে তার অনেক লেখাও আছে পরবর্তী ক্ষেত্রে, যা প্রকাশিত হয়েছে, আপনারা অনেকে পড়েছেন, আমি তার বিস্তারিতের মধ্যে যাচ্ছি না। যে মাও সেতুং একজন স্ট্র্যাটেজিস্ট, অর্থাৎ যাকে বলা হয় ওয়াট স্ট্র্যাটেজি, এটা চীনের লং মার্চের দিকে তাকালেই আমরা দেখতে পাই। চীনের লং মার্চ বিশেষ করে জিয়াংজি থেকে যা শুরু হয়েছিল, এই জিয়াংজি আপনারা অনেকেই জানেন কুওমিন্টানের অত্যন্ত শক্ত ঘাঁটি ছিল যোদ্ধার জমিদারদের, সেইখানে কচুকাটা করেছিল তারা কমিউনিস্টদের, এবং তারপর বিরাট অংশের কৃষক শ্রমিক মেহনতি মানুষকে নিয়ে প্রায় 370 দিন ধরে 9000 কিলোমিটারে লং মার্চ সংগঠিত হয়েছিল কমরেড মাও এবং কমরেড চৌ এনলাই, পরবর্তী ক্ষেত্রে যিনি রাষ্ট্রপ্রধানও হয়েছিলেন, তাদের নেতৃত্বে। এই 370 দিনের যে দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা, চীনের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত 9000 কিলোমিটার, মানে বুঝছেন, একটা বিরাট অভিজ্ঞতা এই 370 দিনে তারা অর্জন করেছিলেন। এবং বিরাট অংশের মানুষের মধ্যে, বিরাট অংশের কৃষকের মধ্যে তারা যোদ্ধার জমিদার বিরোধী লড়াই কতটা প্রয়োজন, কতটা জরুরি, তার ব্যাখ্যা উপস্থিত করতে পেরেছিলেন। এবং পেরেছিলেন বলেই অসংখ্য মানুষ ধীরে 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 এই মার্চে প্রতিদিন যোগ দিয়েছিলেন। আমি এর বিস্তারিতের মধ্যে যাচ্ছি না, এই ইতিহাস আপনাদের অনেকেরই জানা। এখন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল, তা হচ্ছে জাপান, তারা যখন চীন দখলের জন্য সামগ্রিকভাবে আক্রমণ করলো। এইখানেই হচ্ছে মাও সেতুং অনবদ্য কুওমিন্টানের বিরুদ্ধে লড়াই করছেন, একেবারে মুখোমুখি লড়াই। কমরেডদের প্রাণ গেছে, অসংখ্য কমরেডকে কচুকাটা করেছে কুওমিন্টানের পার্টি চিয়াং কাই শেক। আর যখন জাপান আক্রমণ করে গোটা চীন দখল করতে চাইছে, সেই সময় তিনি কুওমিন্টানের সঙ্গে হাত মিলিয়ে ইউনাইটেড ফ্রন্ট তৈরি করলেন জাপানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। এবং 37 থেকে 45 দীর্ঘদিন ধরে এই লড়াই চলেছিল। জাপ সাম্রাজ্যবাদ আপনারা জানেন অক্ষ শক্তির সঙ্গেই ছিল হিটলার, মুসোলিনি, তোজো। তোজো তখন জাপানের প্রধান। এই জাপান সম্পর্কে রবি ঠাকুরের সেই অভিজ্ঞতা বর্ণনা আপনাদের অনেকে জানা আছে, যে প্রথম যখন তিনি জাপানে গেছিলেন, যেদিনকে নামলেন হাজার হাজার মানুষ ছিল সেদিনকে ওকে স্বাগত জানানোর জন্য। কিন্তু এই তোজোর নেতৃত্বে সেই সময় যে ফ্যাসিস্ট সরকার সেখানে চলছিল, সেই মানুষের কণ্ঠস্বর অবদমনের প্রতিবাদে যখন তিনি 3খানা বক্তৃতা করেন, তার বিদায় লগ্নে তাকে বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন মাত্র 2-3 জন মানুষ। ফলে এই জাপান, তারা চীন দখলের জন্য যেমন হিটলার ইউরোপ দখলের জন্য লড়াই করেছে, তেমনি জাপানও
চীন দখলের জন্য লড়াই করেছে, ভারতবর্ষ দখলেরও তাদের পরিকল্পনা ছিল। এবং আন্দামানে আপনারা জানেন জাপানের ফৌজ সেই সময়তে পৌঁছেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে। তো কবিতাও আছে, তো বোম ফেলেছে জাপানি, অর্থাৎ ভারতবর্ষের মাটিতেও জাপান আক্রমণ করবার চেষ্টা করেছে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতি জানেন আপনারা। সোভিয়েত ইউনিয়ন যখন আক্রমণ করলো হিটলার, সেই সময় যে অসম সাহসী লড়াই কমরেড জোসেফ স্টালিনের নেতৃত্বে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মানুষ সংগঠিত করলে, সেই লড়াইতে 2 কোটি সোভিয়েতের মানুষের প্রাণ গেছিল এবং অবশেষে হিটলারকে আত্মসমর্পণ করতে হয়েছিল, উনি আত্মহত্যাও করেছিলেন এবং ফ্যাসিবাদ পরাস্ত হয়েছিল। সেই দিন যদি সোভিয়েত ইউনিয়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী না হতে পারত, পৃথিবীর ইতিহাস হয়তো অন্যরকম ভাবে লেখা হতো। ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন, চীনের বিপ্লব, পৃথিবীর বহু দেশের ঔপনিবেশিকতার থেকে বাগদিদের হাত থেকে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার লড়াই, যা তার পরবর্তী ক্ষেত্রে সংগঠিত করার অনেক সুবিধা ছিল। কোথাও ফ্রান্সের উপনিবেশ, কোথাও ব্রিটিশ উপনিবেশ, এই সমস্ত, কোথাও পর্তুগিজদের উপনিবেশ, কোথাও স্প্যানিশদের উপনিবেশ, এই উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই তীব্রতর হয় এবং চীনেও অনেকটা সুবিধাজনক জায়গায় যাওয়া যায় এই জাপ সাম্রাজ্যবাদ, বিশেষ করে যেদিন আত্মসমর্পণ করলো 45 সালে। তারপর আমি ওর ইতিহাসের অত বিস্তারিতের মধ্যে যাওয়া প্রয়োজন নেই। এখন যে মুহূর্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো এবং জাপান আত্মসমর্পণ করলো, এতদিন পর্যন্ত মাও সেতুং যে কুওমিন্টানের সঙ্গে দেশ রক্ষার লড়াই জাপ সাম্রাজ্যবাদের হাত থেকে করেছিলেন, সেই কুওমিন্টানের জমিদার তন্ত্রের হাত থেকে দেশের কৃষক সমাজ, দেশের শ্রমিক, দেশের মেহনতি মানুষ, তাদের মুক্তির জন্য আবার লড়াই শুরু হলো যুদ্ধ। এবং 45 সাল থেকে দীর্ঘ সময় 4 বছর ধরে এই যুদ্ধ চলল। এই যুদ্ধ চলবার পর অবশেষে 1949 সালে জাতীয়তাবাদী যে সরকার, চিয়াং কাই শেকের যে সরকার, সেই সরকারের পতন হলো। মাও সেতুং তিনি বেজিং এ ঢুকে তার নেতৃত্বে লাল ফৌজ তারা ঘোষণা করলেন 1 অক্টোবর যে চীন গণতান্ত্রিক সাধারণতন্ত্র রাষ্ট্র আজ থেকে প্রতিষ্ঠা হল। এবং সেই সময়তে আজকের যা তাইপে বা তাইওয়ান, এই তাইপেতে পালিয়ে যায় তৎকালীন ন্যাশনালিস্ট পার্টি বা কুওমিন্টান পার্টির নেতৃত্ব এবং সেখান থেকেই তারা ঘোষণা করে যে তারাই চীনের আসল সরকার। সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট আপনারা জানেন ট্রুম্যান, এবং ট্রুম্যান ঘোষণা করেন এই মাও সেতুং এর নেতৃত্বে যে সরকার হয়েছে তাকে স্বীকৃতি আমেরিকা দেবে না, বরঞ্চ তাইপেতে পালিয়ে গেছে যে কুওমিন্টানের দলের পরিচালিত সরকার, সেই সরকারকেই তারা বৈধ বলে ঘোষণা করে এবং গোটা পৃথিবী তাদের যে বিভিন্ন মিত্র দেশ, সেই মিত্র দেশের উপর চাপ তৈরি করতে থাকে কেউ যাতে চীনের সরকারকে কোনোভাবেতেই স্বীকৃতি না দেয়। এবং সেই সময় একদিকে সোভিয়েত ইউনিয়ন আর একদিকে চীন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের পতন, পূর্ব ইউরোপে দেশে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রগুলো পরিচালিত হচ্ছে। এইরকম পৃথিবীতে অনেকটাই ভীত সন্ত্রস্ত সাম্রাজ্যবাদ, ভীত সন্ত্রস্ত লগ্নিপুঁজি, তারা সেই জন্যে এশিয়ার অন্যান্য দেশে যাতে চীনের প্রভাব না পড়ে, যেমন ভাবে সোভিয়েতের প্রভাব পড়েছিল ইউরোপের বিভিন্ন দেশে, খোদ আমেরিকা পর্যন্ত যার প্রভাব বিস্তার করেছিল, তা যেন প্রভাব বিস্তার না করতে পারে, এই জন্যই তারা কোরিয়ার যুদ্ধে সামিল হল। কোথায় আমেরিকা, কোথায় কোরিয়া? কিন্তু সেই কোরিয়ার যুদ্ধেও তারা সফল হলো না, কিন্তু কোরিয়াকে 2 টুকরো করতে তারা
সমর্থ হলো, সেখান থেকে চলে গেল লড়াইতে হেরে গিয়ে। তারও পরে আপনারা জানেন হোচিমিনের নেতৃত্বে যে সরকার ভিয়েতনামে তৈরি হয়েছিল, সেই সরকারকেও তারা স্বীকৃতি দেয় না। জনগণের দ্বারা পরিচালিত সরকারের চাইতে তাদের কাছে গুরুত্বপূর্ণ হয় বিশেষ করে দক্ষিণ ভিয়েতনামে যে অংশ চলছিল তাদের সরকারকেই তারা স্বীকৃতি দেয় এবং ভিয়েতনাম আক্রমণ করে। ভিয়েতনামের লড়াইয়ের সেই ইতিহাসও আপনাদের জানা, সেখানেও সাম্রাজ্যবাদের পরাজয় ঘটে। ভিয়েতনাম তারা যুক্ত হয়ে আত্মপ্রকাশ করে, সেখানেও বিপ্লব সংগঠিত হয় হোচিমিনের নেতৃত্বে। এবং এই যে ট্রুম্যানের সময় চীনের মাও সেতুং এর নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছিল তাকে স্বীকৃতি না দেওয়া, এই ধারা কিন্তু আজও চলছে। আজও যে দেখবেন তাইপেকে কেন্দ্র করে জল ঘোলা করবার চেষ্টা করে আমেরিকা এবং তার সহযোগী শক্তিগুলো। সেই সময়তে এই বিপ্লবী শক্তিগুলোর বিরুদ্ধে তারা তৈরি করে ন্যাটো গোষ্ঠী। এই ন্যাটো গোষ্ঠী সবসময়তেই চেয়েছে কিভাবে এই বিপ্লবী সরকারগুলোর পতন ঘটানো যায়, কিভাবে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের পতন ঘটানো যায়, কিভাবে চীনের পতন ঘটানো যায়। বারে বারে তারা চেষ্টা করেছে। 1972 সালে প্রথম চীনের মূল ভূখণ্ডে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন তিনি এসেছিলেন। কিন্তু তিনি আসার মানে এটা নয় যে তারপর থেকে আমেরিকা চীনের এই সরকারকে তারা স্বীকৃতি দিয়েছে। তারা বারে বারে এই সরকার এবং চীনের বিপ্লব, সেই বিপ্লব সরকার যাতে পরিচালিত না হতে পারে তার জন্য বাইরে থেকে এবং ভেতরের বিভিন্ন অংশ তাদেরকেও তারা ব্যবহার করবার চেষ্টা করেছে সরকারকে ফেলবার জন্য। কিন্তু এই যে নতুন সরকার কমরেড মাও সেতুং এর নেতৃত্বে তৈরি হলো, এই সরকার যে কার্যক্রম নিল, এই সময়তে আমাদের খেয়াল রাখতে হবে যে কোন চীনে সরকার তৈরি করেছিল মাও সেতুং। আমাদের দেশের বিপ্লব 1947 সালের 15ই আগস্ট, আর চীনে এই বিপ্লব সংগঠিত 1949 সালের 1 অক্টোবর। চীনের চেহারা কি ছিল? চীন মানে হচ্ছে একটা আফিংকে ঘুমায় জাতি, এই ছিল পৃথিবীতে তার পরিচয়। চীন মানে অত্যন্ত পশ্চাৎপদ একটি দেশ, শিল্প কলকারখানা বলতে কিছুই নেই, কৃষি ব্যবস্থাতেও কোনো আধুনিক প্রযুক্তি কিছুই হয়নি, কার্যত একটা অনগ্রসর, অত্যন্ত অনগ্রসর, অত্যন্ত দরিদ্র দেশ হিসেবেই পরিচিত ছিল পৃথিবীর কাছে চীন। ফলে মাও সেতুং এর নেতৃত্বে যে নতুন সরকার তৈরি হলো, সেই সরকারের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল দারিদ্র দূরীকরণ। সরকারের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল ভূমিহীন কৃষকের কাছে ভূমি দেওয়া। সরকারের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল সেই দেশে অর্থনৈতিক উন্নয়নের কাজ সংগঠিত করা এবং একই সাথে দেশ এবং বিদেশের মধ্যে যে শত্রু এই কাজ করতে বাধা দিচ্ছে তাদেরকেও নির্মূল করা। এই তিনটে কাজই একই সঙ্গে করতে হয়েছিল মাও সেতুং এর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি চীনের তাদের। এবং প্রথম 30 দশকেই, বিপ্লবের 30 দশকেই চীনের সাফল্য অনেকেরই নজর কেড়েছিল। এখন মাও সেতুং মানে অনেক বিতর্ক, মাও সেতুং মানে তাকে কেন্দ্র করে অনেক রকমের বিতর্ক পৃথিবীর নানান দেশে সংগঠিত হয়েছে। যে বিপ্লব সংগঠিত করে চীনের জনগণকে মুক্ত করেছিলেন, সেই চীনের জনগণকে নেতৃত্ব দিয়েছিলেন বিপ্লবের পর সেই দেশে সমাজতন্ত্র গঠনে। সেই মাও সেতুং এর সব কাজকর্ম তা কি সমালোচনার ঊর্ধ্বে ছিল? না, তা কখনোই ছিল। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই
যে নয়া গণতন্ত্র বা জনগণতন্ত্র, যে স্লোগান তুলে গণতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়েছিল এবং গণতান্ত্রিক বিপ্লব এবং সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্যে যোগসূত্র হিসেবে যে জনগণতান্ত্রিক বিপ্লব বা নয়া গণতান্ত্রিক বিপ্লবকে মাও সেতুং একটা সুনির্দিষ্ট পরিস্থিতিতে প্রয়োগ করেছিলেন, তা নিঃসন্দেহে রণকৌশল তৈরির ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিপ্লববাদীদের কাছে, কমিউনিস্টদের কাছে। চীনের সমাজের বিভিন্ন শ্রেণীর বিশ্লেষণ ভূমিকা নির্ধারণ করেই বিপ্লবের রণনীতি এবং রণকৌশল তিনি স্থির করেছিলেন। চীনের বিপ্লবকে নানা পর্বের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পথে মাও সেতুং যে চিরায়ত মার্ক্সবাদী লেনিনবাদী তত্ত্ব এবং প্রয়োগের ভান্ডার, সেখানে অনেক সম্পদ তিনি যুক্ত করেছিলেন। মার্ক্সবাদ তো কেবলমাত্র বইয়ের পাতায় আটকে রাখার জন্য না, তার যদি প্রয়োগ আমরা না ঘটাতে পারি তাহলে মার্ক্সবাদের কোনো মূল্য নেই। আর এই প্রায়োগিক দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একই সঙ্গে তিনি মার্ক্সবাদের যে তাত্ত্বিক সূত্র, সেই সূত্রগুলির ব্যাখ্যা যেমন উপস্থিত করেছিলেন, বিশেষ করে দ্বন্দ্ব তত্ত্বের ক্ষেত্রে তার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন ডায়ালেকটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ তার লেখা, এবং সেইখানে কেবল ব্যাখ্যা বিশ্লেষণ করেই তিনি থেমে থাকেন। সমাজে এই দ্বন্দ্ব তত্ত্বের প্রয়োগ এ সম্পর্কে মাও সেতুং এর বিশ্লেষণ চীনের কমিউনিস্ট পার্টিকে বিপ্লবের নানান যে পর্ব, অর্থাৎ আগে আমি বলেছি যে কখনো কুওমিংটানের বিরুদ্ধে লড়তে হচ্ছে, কখনো আবার জাপ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কুওমিংটানের সাথে হাত মিলিয়ে লড়তে হচ্ছে, আবার জাপানের আত্মসমর্পণের পর কুওমিংটান, তার বিরুদ্ধে লড়াই, নতুন সরকার প্রতিষ্ঠার পর দেশের অভ্যন্তরে নয়া গণতান্ত্রিক বিপ্লব বা জনগণতান্ত্রিক বিপ্লব এবং সমাজতন্ত্রের মধ্যে যোগসূত্র তা নির্ণয় করে তাকে সাফল্যের সঙ্গে প্রয়োগ করা। এইটা এতটা পেরেছিলেন তার কারণ দ্বন্দ্ব তত্ত্বের উপর তার অসম্ভব দখল ছিল, এবং এই দখল কেবল তাত্ত্বিক দিক থেকে ছিল তা না। এই জন্যই আমি বলছি সমাজে দ্বন্দ্ব তত্ত্বের প্রয়োগ সম্পর্কে মাও সেতুং এর বিশ্লেষণ চীনের কমিউনিস্ট পার্টিকে বিপ্লবের বিভিন্ন পর্বে সঠিক অবস্থান নির্ণয় অসাধারণ সাহায্য করেছিল। নয়া চীন, সেই চীনের সমাজতান্ত্রিক নির্মাণ কাজে নেতৃত্ব দিয়েছেন কমরেড মাও সেতুং। এত পিছিয়ে থাকা একটা দেশ, কার্যত অন্ধকারে ডুবে থাকা একটা দেশ চীন, সেখানে কৃষি, শিল্প, প্রযুক্তি, সংস্কৃতি এক বিস্ময়কর অগ্রগতি ঘটিয়েছে। যে বিস্ময় পশ্চিমী পুঁজিবাদের সমর্থক বিভিন্ন সমাজতাত্ত্বিক এবং অর্থনীতিবিদদের কপালে ভাঁজ ফেলে দিয়েছিল। কিন্তু তার মানে এই যে বিরাট তার যাত্রা 1976 সাল এই পর্যন্ত, এই বিরাট যাত্রাপথ সবটাই কি সঠিক ছিল? না, গুরুতর অনেকগুলো ভুলভ্রান্তি সেই সময় হয়েছিল। সেই গ্রেট লিপ ফরওয়ার্ডের স্লোগানের কথাই বলুন, যে গ্রেট লিপ ফরওয়ার্ড স্লোগান যা বস্তুগত উপাদানের তুলনায় বিষয়গত অর্থাৎ সাবজেক্টিভ ফ্যাক্টরকেই বড় করে দেখা, এইটা হচ্ছে দ্বন্দ্ব তত্ত্বের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুতর ভুল। দ্বন্দ্ব তত্ত্ব এত ভালো আয়ত্ত করেছিলেন মাও, অথচ গ্রেট লিপ ফরওয়ার্ড স্লোগান তোলবার সময় এর প্রয়োগের ক্ষেত্রে তার ভ্রান্তি, এটা নিঃসন্দেহে একটা বেদনাদায়ক ব্যাপার। সাংস্কৃতিক বিপ্লব বের নামে যা হয়েছিল
সব ঠিক হয়েছিল? না, এ সবই চীনের পার্টি স্বীকার করেছে পরবর্তী ক্ষেত্রে। ফলে মাও সেতুং এর যে ঐতিহাসিক ভূমিকা, তত্ত্ব প্রয়োগের ক্ষেত্রে তার অবদান, তার থেকে কেবলমাত্র যে চীনের পার্টি লাভবান হয়েছে তাই না, চীনের জনগণ লাভবান হয়েছে তাই না, গোটা পৃথিবীর কমিউনিস্ট আন্দোলন তার থেকে শিক্ষা গ্রহণ করছে। আপনাদের আমি দ্বিতীয় যে বিষয়টায় আসতে চাইব তা হচ্ছে মাওয়ের জীবদ্দশাতে মাওয়ের নাম করে এমন কিছু কার্যকলাপ সংগঠিত হয়েছে যে কার্যকলাপ সামগ্রিকভাবে চীনের বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে এবং গোটা পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনেও অনেক বিভ্রান্তি তৈরি করেছে। বিশেষ করে অনেকেই জানেন যে 1969 সালের এপ্রিল মাসে যে নবম কংগ্রেস হয়েছিল চীনের পার্টি, এই নবম কংগ্রেসকে অনেকে লিনবিয়াও কংগ্রেসও বলেন। তার কারণ লিনবিয়াও সেই সময় ওদের পার্টি কংগ্রেসের মধ্য দিয়ে সবচেয়ে বড় নেতা মাও সেতুং এর পরই হিসেবে আত্মপ্রকাশ করেন। লিনবিয়াও আপনারা জানেন কোরিয়ার যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ভূমিকা পালন করেছিলেন। যাই হোক, আমি তার মধ্যে ঢুকছি না। এই লিনবিয়াও কংগ্রেস কি বলছে, এই যে আমাদের দেশে অথবা পৃথিবীর বেশ কিছু দেশে মাওবাদ বলে একটা কথা চলে, এর উদ্ভব কোথা থেকে হলো? এই নবম কংগ্রেস। কিন্তু নবম কংগ্রেসে কোথাও মাওবাদ শব্দটা ব্যবহার করেনি, মাওইজম এইরকম কোন শব্দের উল্লেখ আপনি সেখানে পাবেন না। কি বলা হচ্ছে, আমি একটা জায়গা কেবলমাত্র আপনাদের পড়ে শোনাচ্ছি। চীনের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ, লেনিনবাদ, মাও জেডং চিন্তাধারাকে তাদের চিন্তার নির্দেশক, তাত্ত্বিক ভিত্তি বলে মনে করে। অর্থাৎ আমি তার ম্যান্ডারিন পড়তেও জানি না, লিখতেও জানি না, ইংরেজিতে যা ওদের ডকুমেন্ট বেরোয় সেই ডকুমেন্টে যা লেখা, মাও জেডং থট বা থট অফ মাও জেডং, মাও সেতুং এর চিন্তাধারা। কোথাও মাওবাদ বলেন। কেন মার্ক্সবাদের সঙ্গে লেনিনবাদ কথাটা যুক্ত হয়েছিল, এই কমরেড স্টালিন ব্যাখ্যা করে সেটা উল্লেখ করেছিলেন যে সাম্রাজ্যবাদ এবং সর্বহারার যুগের মার্ক্সবাদ হচ্ছে লেনিন। মার্ক্স উপনিবেশবাদ অব্দি দেখেছেন, লগ্নি পুঁজির আত্মপ্রকাশ দেখেননি, সাম্রাজ্যবাদের আত্মপ্রকাশ দেখেননি। তার কারণ তার জীবদ্দশায় তত অব্দি আসেনি পুঁজিবাদের বিকাশ, লগ্নি পুঁজির বিকাশ। ফলে এই যে নতুন অর্থনৈতিক ব্যবস্থা যা লগ্নি পুঁজি গোটা পৃথিবীতে তৈরি করেছিল, এর ব্যাখ্যা লেনিনের সেই বিখ্যাত প্রবন্ধ অনেকেই পড়েছেন আপনারা, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে। সেখানে বিভিন্ন ব্যাংকের তথ্য, বিভিন্ন শিল্প তার তথ্য, সেখান থেকে সেগুলো বিশ্লেষণ করে তিনি দেখিয়েছিলেন। অর্থাৎ এম্পিরিক্যাল স্টাডি, কিভাবে ব্যাংক পুঁজি, শিল্প পুঁজি এক হয়ে যাচ্ছে, কিভাবে লগ্নি পুঁজি তৈরি হচ্ছে, কিভাবে লগ্নি পুঁজি সরাসরি একটা দেশে হস্তক্ষেপ বা একটা দেশকে দখল না করেও সেই দেশের বাজার দখল করতে সম্ভব পারে, কিভাবে সেই দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্যই স্টালিন বলেছিলেন সাম্রাজ্যবাদ ও সর্বহারার বিপ্লবের যুগের মার্ক্সবাদ হচ্ছে লেনিনবাদ। অর্থাৎ একটা যুগ, an era। কিন্তু তারপর কি আমরা নতুন কোন যুগ দেখেছি যে তার সঙ্গে মাওবাদ শব্দটাকে আমরা যুক্ত করছি? মাওয়ের চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার চিন্তা আমাদের সবাইকে প্রভাবিত করে। এই নবম কংগ্রেসে
শুরু হলো পার্সোনালিটি কাল্ট, এবং এই পার্সোনালিটি কাল্ট পুরো কিরকম জায়গায় গেছিল তা আমি উল্লেখ করছি এইভাবে, যে সেখানে কি বলা হচ্ছে, 1969 49-এ বিপ্লব, 20 বছর পরে বলা হচ্ছে অর্ধশতক ধরে নয়া গণতান্ত্রিক বিপ্লব সফল করতে চীনের মহান সংগ্রামের নেতৃত্ব দিয়ে, অর্থাৎ 1921 সালে যখন কমিউনিস্ট পার্টি তৈরি হলো তারপর যে অর্ধ দশক কেটেছে, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব ও সমাজতান্ত্রিক পুনর্নির্মাণের নেতৃত্ব দিয়ে সাম্রাজ্যবাদ, আধুনিক সংশোধনবাদ এবং বিভিন্ন দেশের প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে সমসাময়িক আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের বিরাট সংগ্রামের নেতৃত্ব দিয়ে কমরেড মাও জেডং মার্ক্সবাদ লেনিনবাদের সার্বজনীন সত্যের সাথে বিপ্লবের সুনির্দিষ্ট প্রয়োগের সমন্বয় ঘটিয়েছেন। মার্ক্সবাদ লেনিনবাদের উত্তরাধিকার বহন করেছেন, তাকে রক্ষা করেছেন, বিকশিত করেছেন এবং তাকে উন্নততর, এই অবধি কোনো সমস্যা নেই, কিন্তু তারপর কি বলছে, এবং তাকে উন্নততর ও সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে এসছে। তাই নতুন স্তরটা কি বলতে হবে, তো নতুন স্তরটা কি। এবং পার্সোনালিটি কাল্ট কোথায় গেল, আমি এই জন্য বলছিলাম, অনেকেই বলেন এটাকে লিনবিয়াও কংগ্রেস। এই পার্টির কর্মসূচিতে, প্রোগ্রাম, সেখানে লিখে দেওয়া হয়েছিল কমরেড মাওয়ের পার্সোনালিটি কাল্ট, সেটার সঙ্গে নিজেকে যুক্ত করে লেখা হয়েছিল কমরেড লিনবিয়াও কমরেড মাও সেতুংয়ের ঘনিষ্ঠ কমরেড ইন আর্মস ও উত্তরাধিকারী। উত্তরাধিকারী ঘোষণা হচ্ছে, তাহলে আর ফিউডালিজমের সঙ্গে তফাৎটা কি? উত্তরাধিকারী কখনো তৈরি হতে পারে এইভাবে? নতুন যুগ, মাও সেতুং এর সময় কোন নতুন যুগ তৈরি হয়েছে? এক। দ্বিতীয় প্রশ্ন যেটা, সাম্রাজ্যবাদের সম্পূর্ণ ধ্বংস এবং সমাজতন্ত্রের বিশ্বব্যাপী অগ্রগতি, এই দুটোই কি বস্তুনিষ্ঠ ব্যাখ্যা ছিল? তবে এই ভুল চীনের পার্টি একা করেছিল তা না, গোটা বিশ্বের সব কমিউনিস্ট পার্টি করেছিল, সোভিয়েত পার্টিও করেছিল, আমাদের পার্টিও, সেই সময়তে অবিভক্ত আনডিভাইডেড পার্টি কমিউনিস্ট পার্টি ভারতের, তারাও করেছিল। 57 সাল এবং 60 সালের দলিলের কথা অনেকেই জানেন। 57 সালে 12টা কমিউনিস্ট দেশের কমিউনিস্ট পার্টি এবং 81টা কমিউনিস্ট পার্টি, তারপর 60 সালে সেখানেও যে দলিল সংগঠিত হয়েছিল সেখানে বলা হয়েছিল যে অত্যন্ত দ্রুত পুঁজিবাদের পতন ঘটবে এবং গোটা পৃথিবীতে সাম্রাজ্যবাদের পতন ঘটবে আর সমাজতন্ত্রের জয়ডঙ্কা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। এটা নিঃসন্দেহে অত্যুক্তি ছিল, এইরকম পরিস্থিতি ছিল না, একেবারেই ছিল না। সেটা তো আজকের পৃথিবীতে দাঁড়িয়ে একথা বলা অনেক সোজা, কিন্তু সেই সময়তে সোভিয়েত বিপ্লব হয়েছে, পূর্ব ইউরোপ তা পৃথিবীর সামনে আছে, চীনের বিপ্লব হয়ে গেছে, ভিয়েতনামে আমেরিকার ওই অবস্থা, ওদিকে কিউবা, এই যে পরিস্থিতি, ফ্রান্স সাম্রাজ্যবাদী দেশ হিসেবে উপনিবেশগুলো থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, ব্রিটিশ উপনিবেশবাদ প্রায় শেষ, স্প্যানিশ উপনিবেশবাদ লাতিন আমেরিকার থেকে তার অনেক আগেই খানিকটা হাত গোটাতে হয়েছে, এই সময় তার চূড়ান্ত কফিনে চূড়ান্ত পেরেক মারা হয়েছে। ফলে এই সব দেখে এই ধরনের ধারণা হয়তো সেই সময়তে তৈরি হয়েছিল। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে, অর্থাৎ 60 সাল, আজ থেকে 60 বছর আগের পৃথিবী আজকের পৃথিবীর মতো একমুখী পৃথিবী ছিল না, বরঞ্চ খানিকটা উল্টো ছিল, বেকায়দায় ছিল পুঁজিবাদ। কিন্তু এটা এক্সাজারেশন ছিল, এই এক্সাজারেশনের ফলে ওই যে কথা বলেছিল সাম্রাজ্যবাদ কোটের বোতাম খুঁজছে, এইখান থেকে
ইচ্ছে মতো লাগানো যায়, ইচ্ছে মতো ছুঁড়ে ফেলা যায়? এত ছোট শক্তি নাকি? পুঁজিবাদ থেকে সাম্যবাদ, তো মার্ক্সের কথা, উত্তরণের পথে সমাজতন্ত্র হচ্ছে একটা ট্রানজিশনাল ফেজ। এই ট্রানজিশনাল ফেজে অনেকেরই ধারণা ছিল একবার বিপ্লব হয়ে গেলে আর বোধহয় সেই বিপ্লব কখনো, বা বিপ্লবী ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা যা তৈরি হয়েছে সেই ব্যবস্থাকে আর কখনো ফেলে দেওয়া যাবে না। কিন্তু পরবর্তী পৃথিবীতে তো আমরা দেখেছি। ফলে এই যে এক্সালারেশন, এই যে অত্যুক্তি, এই অত্যুক্তিটাই আত্মসন্তুষ্টি তৈরি করেছে। পৃথিবীর বস্তুগত পরিস্থিতি বুঝতে, বোঝার ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে। মাও সেতুংও তার দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। কিন্তু এই যে কথা একটা প্রচার চলে, মাও জেদাংয়ের চিন্তাধারায় এ যুগের মার্ক্সবাদ লেনিনবাদ, তো তাহলে হোচিমিন কি করেছিলেন? তাহলে ফিদেল কাস্ত্রো কি করেছিল? তো এক এক দেশে, সব দেশে এক পদ্ধতিতে হয়েছে? হয়নি তো, আলাদা আলাদা পদ্ধতিতে এই লড়াই হয়েছে। ফলে প্রত্যেকেই নিজের, যারাই সফল বিপ্লবী বা সফল বিপ্লব যে দেশের পার্টি সংগঠিত করেছেন সেখানকার নেতৃত্ব, তারা সেই দেশের যে বিষয়গত উপাদান আছে তার সঠিক দ্বান্দ্বিক বিশ্লেষণ করবার মধ্য দিয়ে এই কাজ সম্পন্ন করতে পেরেছে। এই যে নবম কংগ্রেসের কথা আমি এই জন্য বারবার এত গুরুত্ব দিয়ে বলছি, এখান থেকেই শুরু হচ্ছে আমাদের দেশেও পরবর্তী ক্ষেত্রে নকশালবাদী আন্দোলন। এই নকশালবাদী আন্দোলন নবম কংগ্রেসকে অত্যন্ত গুরুত্ব দেয়। যদিও নবম কংগ্রেসের 2 বছর বাদেই এই লিন বিয়াও অনেক বিপর্যয়ের জন্য তাকে দায়ী করে এই মাও সেতুং এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটি। এখন এই যারা মাওবাদ বলে বা মাওবাদী বলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করে, চীনের কমিউনিস্ট পার্টি কিন্তু কোথাও মাওবাদ শব্দটা ব্যবহার করেনি, কোন অবস্থাতেই নয়। এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যে মাও সেতুং অত্যন্ত সহজভাবে তিনি সব মানুষের কাছে কথা বলতে পারতেন। এত সহজভাবে কথা বলতে খুব কম রাজনৈতিক নেতাই পারতেন, মানুষের ভাষায় কথা বলতে পারতেন। তার ফলে তার বহু কথা কার্যত প্রবাদ বাক্যের মতো চলত। মানুষও ব্যবহার করত, কমিউনিস্ট পার্টিও ব্যবহার করত প্রবাদ বাক্যের মতো। ফলে অনেক ক্ষেত্রেই তার এই কথাগুলোর মধ্যে যে দর্শন, সেই দর্শন গভীরভাবে নিঃসন্দেহে প্রভাবিত করত। কিন্তু তার মানে এটা নয় যে এগুলো আপ্তবাক্য এবং পৃথিবীর সমস্ত পরিবেশে, পৃথিবীর সমস্ত দেশে, পৃথিবীর নানান বৈচিত্র্যপূর্ণ অবস্থা এবং পরিস্থিতি এবং অর্থনৈতিক স্তরের মধ্যে সর্বত্র আপ্তবাক্যের মতো এটা সত্য। তাহলে তো মার্ক্সবাদ যে কথা বলে তার থেকেই আমরা সরে গেলাম। কোনো কিছুই আপ্তবাক্য নয় পৃথিবীতে। এই নবম কংগ্রেসে কি বলা হয়েছিল? লিন বিয়াও বক্তৃতা করতে গিয়ে বলছেন, একটা জায়গায় আমি একটা কেবলমাত্র আমি বাক্য আপনাদের সামনে উত্থাপন করছি। কোন সময় যে কোনো পরিস্থিতিতে চেয়ারম্যান মাও জেডংয়ের চিন্তার কেউ বিরোধিতা করলেই তাকে ধিক্কৃত হতে হবে, গোটা পার্টি ও সমগ্র দেশ তাকে শাস্তি দেবে। আমি এই জন্য উল্লেখ করলাম যে কতটা ভুল ধারণা, কতটা বিকৃত ধারণা তার বহিঃপ্রকাশ ঘটেছিল লিন বিয়াওয়ের এই বক্তৃতার মধ্য দিয়ে, তা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই বক্তৃতাতে আরো কি বলছেন আর একটা জায়গায় আমি আপনাদের সামনে তুলে ধরি।
চীনের বিপ্লবে মার্ক্সবাদ লেনিনবাদের প্রয়োগ ও বিকাশই মাও জেদং চিন্তাধারা। এটাই সঠিক, এটাই সঠিক। কিন্তু মাও জেদংয়ের চিন্তাধারা, কিন্তু এই চিন্তার কেউ বিরোধিতা করলেই তাকে ধিকৃত হতে হবে এবং সমগ্র পার্টি ও দেশ তাকে শাস্তি দেবে, এটা মার্ক্সবাদী চিন্তা, এটা কমিউনিস্ট সুলভ চিন্তা। এই কংগ্রেসে যেটা বলা হয়েছিল, মার্ক্সবাদ লেনিনবাদের সার্বজনীন সত্যকে চীনের বিপ্লবের সুনির্দিষ্ট প্রয়োগের সঙ্গে সমন্বয় ঘটানোরই তা ফসল। কমরেড মাও জেদংকে শীর্ষে রেখে পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আমরা অসংখ্য জটিলতা ও বাধা অতিক্রম করেছি, নয়া গণতান্ত্রিক বিপ্লবে সম্পূর্ণ বিজয় অর্জন করেছি এবং তারপর সমাজতান্ত্রিক বিপ্লব ও নির্মাণ কার্যে বিরাট বিরাট বিজয় অর্জন করেছি। কোনো অসুবিধা নেই। আমরা চীনের কমিউনিস্টরা ও চীনের জনগণ চীনের বিপ্লবে মার্ক্সবাদ লেনিনবাদের এই বিকাশকেও মাও জেদংয়ের চিন্তাধারা বলে অভিহিত করি। নিশ্চিতভাবে মাও জেদংয়ের চিন্তাধারা শুধু মাও জেদংয়ের ব্যক্তিগত জ্ঞানের ফসল নয়, এটি তার সহযোগীদের কমরেডদেরও জ্ঞানের ফসল। তা হলো চীনের সংগ্রামের গত অর্ধ শতাব্দী অভিজ্ঞতার ঘনীভূত প্রকাশ, চীনের কমিউনিস্ট পার্টির যৌথ অভিজ্ঞতার ঘনীভূত প্রকাশ। এইটাই হচ্ছে চীনের বিপ্লবের 30তম বার্ষিকী উপলক্ষে 1969 সালে যখন চীনের কমিউনিস্ট পার্টি তার আগের ভূমিকার কথা ঘোষণা করছে, সেই আগের ভূমিকা ঘোষণা করতে গিয়ে তাদের যে ইভ্যালুয়েশন মাও সেতুং সম্পর্কে তা উল্লেখ করেছেন এবং সঠিকভাবে উল্লেখ করেছেন। এর মধ্যে কোনো অসুবিধা নেই। এখন যারা আমাদের দেশেও মাওবাদের নাম করে কিছু কাজ করে, তাদের সম্পর্কে আমি দুই একটা বিষয় সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। তা হলো, আমাদের দেশে আপনারা অনেকেই জানেন যে এই মাওবাদীটাদি আমাদের এখানে ছিল না। নকশালবাদী আন্দোলন যা হয়েছিল, সেই নকশালবাদী আন্দোলন আপনারা জানেন 5-6 বছরের মধ্যেই তা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, নানান ভাগে তারা বিভক্ত হয়ে যায়, অনেকগুলো ছোট ছোট টুকরো, তাদের মধ্যে প্রবল বিতর্ক হয়, প্রবল বিতর্ক এখনো চলছে। কিছু গ্রুপ ইউনাইটেড হতে পারে, আবার অনেকগুলো ছোট গ্রুপ এখনো রয়ে গেছে। এখন এর মধ্যে একটা অংশ, তা হলো এমসিসি, মাওইস্ট কমিউনিটি সেন্টার। এরা 2000 সালে প্রথম মাওবাদ শব্দটাকে গ্রহণ করে এবং মাওবাদী কমিউনিটি কেন্দ্র 1969 সালে কিন্তু তৈরি হয়েছিল। এরা চারু মজুমদারকে নেতা মানেননি। এবার আমাদের এখানে যারা মাওবাদী, ওই মাওবাদীদের এক নেতা ছিলেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবাংলায় সিপিএম খতম অভিযান চালিয়েছিলেন রাইফেল কাঁধে, আর ওর গামছা ঢাকা মুখ সেই সময় টেলিভিশনে টিআরপি বাড়িয়েছিল এবং ওকে ব্যবহার করেছিল এই বুর্জোয়া সংবাদ মাধ্যম সিপিআইএম এর কর্মীদের খুন করবার জন্য। প্রশাসনের একটা অংশ এই ষড়যন্ত্রের মধ্যে যুক্ত ছিল না, একথা আমরা হলফ করে বলতে পারবো না, এবং তৃণমূল তো সরাসরি যুক্ত ছিল এই কিষাণজির সঙ্গে। এবং এই প্রবল দক্ষিণপন্থী শক্তি আরএসএস এর ক্রিয়েশন তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে কিষাণজি বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন। এই কিষাণজি তিনি লিখছেন 2004 সালের, আমি একটি লেখার থেকে বলছি উল্লেখ করে, মাওবাদ সম্পর্কে বলছে, মার্ক্সবাদের ইতিহাসে মাওবাদ সম্পূর্ণ একটি নতুন স্তর, তৃতীয় উন্নততর এবং গুণগত বিকাশ। কি স্তর? যে ব্যাখ্যা করে গেছেন মার্ক্স, যাকে
উন্নততর করেছেন লেনিন, তার চাইতে কোন উন্নত আর আলাদা স্তরের কথা মাও সেতুং এর কথায় আছে? মাও সেতুং নিজেও তো এরকম দাবি কোনোদিন করেনি। কে দিয়েছে ওকে এই অধিকার? মাও সেতুং নিজে কোনোদিন তার কোন লেখায় আপনি বার করতে পারবেন যে উনি একটি আলাদা স্তরের কথা বলছেন? সাম্রাজ্যবাদের পরবর্তী ক্ষেত্রেও গোটা পৃথিবী নতুন একটি যুগেও ঢুকেছে। ওরা নবম কংগ্রেসে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, চীনের কমিউনিস্ট পার্টি নিজেরাই তো সেই সিদ্ধান্ত সঠিক ছিল না এই ইভ্যালুয়েশনে পড়েছে। শ্রেণী সংগ্রাম পরবর্তী ক্ষেত্রে, বিপ্লব পরবর্তী ক্ষেত্রে উৎপাদনের জন্য সংগ্রাম, এই পরিচালনা করতে গিয়ে নানান বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, তার মধ্য দিয়ে জ্ঞান আহরণ, এই কথাই তো মাও বলেছেন। তাই তো সব মার্ক্সবাদীদের কাছেই এক কথা। হোচিমিন বলেননি এ কথা, ফিডেল কাস্ট্রো বলেননি এ কথা, লেনিন বলেননি এ কথা। নতুন কথা কি আছে? এরা সব অদ্ভুত কথা বলে, এটা লেখায় লিখছে যে মাও দার্শনিকদের লাইব্রেরি ও পড়ার ঘরের বাইরে দর্শনকে টেনে এনে দর্শনকে অজেয় অস্ত্রে পরিণত করার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তার এই পরীক্ষা দ্বন্দ্বমূলক বস্তুবাদের দর্শনকে বিরাট বাস্তব শক্তিতে পরিণত করেছিল। তাহলে লেনিন কি করছিলেন? ওটা রাশিয়ায় বিপ্লব ছিল না, মার্ক্সীয় দর্শনের প্রয়োগ ছিল না, দ্বন্দ্বতত্ত্বের মধ্য দিয়ে সেখানকার রাষ্ট্রের শ্রেণী চরিত্রের ব্যাখ্যা সেখানকার কমিউনিস্ট পার্টি করতে পারেনি। এই কাজ হোচিমিন করতে পারেননি। সব অবান্তর কথা। এরা আরো কি কথা বলছে? সব অর্ধেক অর্ধেক কথা। আমি বিশেষ করে এদেরকে বলবো যে মার্কস ফায়ারবার্গ সম্পর্কে তার যে 11 থিসিস অন ফায়ারবার্গ, এই যে দর্শন, শ্রমিক শ্রেণী নেতৃত্বে লড়াই করে দেশের মেহনতি মানুষকে সাথে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে পুঁজিবাদকে উচ্ছেদ করবার যে কথা তিনি বলেছেন, পড়েননি তারা? লেনিন কি লাইব্রেরিতে বসে থাকছিলেন নাকি? স্টুটগার্টের লাইব্রেরিতেই তার জীবন কাটলো নাকি? তারা কোনোদিন বাস্তব প্রয়োগ করেননি? আমি এই বিষয়ে বেশি এদের কথা যত বলবো তত কতটা অবান্তর কথা এরা বলেন বুঝতে পারবেন। এদের কর্মসূচি যদি আপনি দেখেন মাওবাদীদের, তাহলে কর্মসূচির দিকে তাকালেও আপনি দেখতে পাবেন অদ্ভুত অদ্ভুত সমস্ত কথা বলছে। ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে, ভারতবর্ষের স্বাধীনতার সময় নাকি কমিউনিস্টরা বিশ্বাসঘাতকতা করেছিল, আর সেই জন্যই নাকি ভারতবর্ষে বিপ্লব হয়। মুজাফফর আহমেদ বিশ্বাসঘাতকতা করেছিলেন, সিপি যোশী বিশ্বাসঘাতকতা করেছিলেন, এম.এস. নাম্বুদ্রিপাদ বিশ্বাসঘাতকতা করেছিলেন। ইতিহাস জানেন? কতজন কমিউনিস্ট ব্রিটিশ বিরোধী লড়াইতে জেলের ভেতরে গেছেন জানেন? দেশের ইতিহাস ইমপ্রেকার, আমি ওর বিস্তারিতের মধ্যে যেতে চাইছি না। সেই পত্রিকায় যে সমালোচনার কথা উল্লেখ করা হয়েছিল যে কিভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মূল ধারার সঙ্গে সম্পৃক্ত থেকে একদিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, অন্যদিকে দেশের শ্রমিক কৃষক সহ মেহনতি মানুষ তাদের দাবি দেওয়ার নিয়ে লড়াই আন্দোলন সংগ্রাম করতে হবে, এই দক্ষতা আয়ত্ত করবার প্রশ্নে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন যে পরামর্শ ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনকে স্বাধীনতার আগে দিয়েছিল তা মাথায় নিয়েই চলেছিল ভারতের কমিউনিস্ট পার্টি। সেই সময় প্রাণ দিয়েছে, লড়াই করেছে, জেল খেটেছে, আর বলে দিলেন বিশ্বাসঘাতকতার ইতিহাস। এই মাওবাদীরা বলে তাদের কর্মসূচিতে, তাদের কর্মসূচি অনুযায়ী পৃথিবীতে 3টে দ্বন্দ্ব,
এখন আর পৃথিবীতে সাম্রাজ্যবাদের সঙ্গে সমাজতন্ত্রের দ্বন্দ্বের নাকি কোনো অস্তিত্ব নেই, তাই নাকি? কোনো অস্তিত্ব নেই। এবং ওদের বক্তব্য 1960 সালের পর থেকে সোভিয়েত ইউনিয়ন চলে গেছে, আর 1976 সালে মাও সেতুং মারা গেলেন, তারপর থেকে আর কোথাও সাম্রাজ্যবাদের সঙ্গে সমাজতন্ত্রের দ্বন্দ্ব নেই। দেখছেন না চীনকে আজকে কিভাবে ঘিরছে? আচ্ছা, যদি পুঁজিবাদী রাষ্ট্রই চীন হবে, তাহলে চীনকে ঘেরবার জন্য ট্রাম্প অস্ট্রেলিয়া, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স সবাইকে জড়ো করবার মরিয়া প্রয়াস কেন চালাচ্ছে? কেন মোদিকে দিয়ে তার লুপে মোদিকে আনবার এবং ভারতবর্ষের সরকারকে আনবার জন্য মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প? বুঝেন না? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোনো লড়াই নেই। আর গোটা আমেরিকার ইলেকশনে ট্রাম্পের বক্তৃতা শুনলে আপনি বুঝতে পারবেন না যে চীনের রাষ্ট্রপতির নির্বাচন হবে না আমেরিকার রাষ্ট্রপতির নির্বাচন হবে। বলছে, আমায় যদি রাষ্ট্রপতি না করো, চীন আমেরিকা দখল করে নেবে। আর সাম্রাজ্যবাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব আজকের দিনে নেই। সমাজতন্ত্রে, হ্যাঁ ঠিকই, সমাজতন্ত্র দুর্বল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর, পূর্ব ইউরোপের পতনের পর তার মধ্যে দাঁড়িয়েও ভিয়েতনাম লড়ছে, তার মধ্যে দাঁড়িয়েও কিউবা টিকে আছে। এবং শুধু টিকে আছে তাই না, লাতিন আমেরিকার বিভিন্ন শক্তিকে তারা সমবেত করবার চেষ্টা করছে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এই সব লড়াইকে এক কলমের খোঁচায় উড়িয়ে দেবেন। আর কি বিপ্লবটা ভারতবর্ষে করলেন আপনারা? প্রাইমারি স্কুলের শিক্ষককে ছাত্রের সামনে হত্যা করে বিপ্লব হচ্ছে, ক্ষেত মজুরকে হত্যা করে বিপ্লব হচ্ছে, শালকু সোরেনকে হত্যা করে বিপ্লব হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে বিপ্লব হলো। কে শত্রু কে মিত্র তাও চিনলেন না। গামছা বেঁধে সিপিএম হত্যা করতে নেমে গেলেন রাস্তায়, বুর্জুয়া মিডিয়ার সাহায্য নিয়ে। আরএসএস এর তৈরি করা রাজনৈতিক দল, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে। এরা কমিউনিস্ট। এদের সঙ্গে বিপ্লবের কোনো সম্পর্ক আছে? যারা নিরীহ গ্রামবাসীদের হত্যা করে তার ফলাফলও পেয়েছে। গামছা বেঁধে যে ঘুরে বেড়াতো, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসায় বিপ্লব করবার স্বপ্ন দেখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে ওর বিপ্লবী স্বপ্ন শেষ করে দিয়েছে। এই হয়, অতি বিপ্লবীদের এই হয়। ফলে মাওবাদ বলে কোনো কথা নেই। মাও সেতুং এর যে চিন্তাধারা, তার মৃত্যুর 44 বছর 45 বছর পরেও এই চিন্তাধারা আমাদেরকে প্রভাবিত এইভাবে করে যে একটা দেশ, পশ্চাৎপদ দেশ, সেই পশ্চাৎপদ দেশকে, সেখানে মানুষকে কিভাবে সংগঠিত করতে হয়। রাজনৈতিক রণকৌশলের ক্ষেত্রে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন লড়াই করব, তখন আমার দেশের ভেতরের শত্রুর সঙ্গে প্রয়োজনে হাত মেলাতে হতে পারে। আমাদের দেশের অভিজ্ঞতার জন্য আজকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ যখন ফ্যাসিবাদীদের দখলে, দেশের প্রশাসন, দেশের বিচার ব্যবস্থা, দেশের মিলিটারি, দেশের সংবাদ মাধ্যম, গণতন্ত্র এবং মানুষ রক্ষা করবার সমস্ত কটা স্তম্ভ যখন ফ্যাসিস্টদের দখলে চলে যায়, তখন দেশের সমগ্র অংশের মানুষ আক্রান্ত হয়। শুধু মেহনতি মানুষ আক্রান্ত হবে তা না, ফলে ব্যাপকতর মঞ্চ তখন তৈরি করতে হয়। এই অভিজ্ঞতা তো আমরা মাও সেতুংয়ের কাছ থেকে শিখেছি। 45 বছর বাদে, ওই জন্য তার মৃত্যুর 45 বছর বাদে ওর লেখা বারবার আমাদের পড়তে হচ্ছে। কখন যাব, কখন ধরবো, কখন ছাড়বো, এই বোঝাপড়াটাই তো হচ্ছে একজন কমিউনিস্টকে শিখতে হয়, একটা দেশের কমিউনিস্ট পার্টিকে শিখতে হয়। আমরা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে শেখার চেষ্টা করছি।
তিন নম্বর একটা কথা, যে কথা সংক্ষেপে বলে অনেক সময় লেগে গেছে, সময় সংক্ষেপে বলে আমি শেষ করব, তা হচ্ছে বর্তমানে চীন। একদল বলবার চেষ্টা করেন যে চীনে ওটা কোনো সমাজতন্ত্রই চলছে না, চীনে যা চলছে ওটা আসলে পুঁজিবাদ। তো চীনে যদি পুঁজিবাদই চলবে, তাহলে সেইখানকার এই ব্যবস্থাকে ভাঙবার জন্য ট্রাম্প এত উদ্বিগ্ন কেন? বিশ্ব লগ্নি পুঁজির মাথারা চীনের বিরুদ্ধে এত সরব কেন? যারা বলছেন যে চীনে সমাজতন্ত্রের কোনো অস্তিত্ব নেই এবং কার্যত সেইখানে আজকের চীনে মাও সেতুং এর যে চীন, সেটা জেটিসান্ড, অর্থাৎ তাকে ছুঁয়ে ফেলে দেওয়া হয়েছে। তাই আমি আপনাদের লেনিন একটু স্মরণ করি। 17 বিপ্লব 21 সাল, বিপ্লব বার্ষিকীতে লেনিন বক্তৃতা করছেন। Born along with the crest of the wave of enthusiasm, rousing first the political enthusiasm and then the military enthusiasm of the people, we expected to accomplish economic tasks just as great as the political and military tasks we had accomplished by relying directly on this enthusiasm. অর্থাৎ বিপ্লব হলো ব্যাপক মানুষের মধ্যে উদ্দীপনা, এই উদ্দীপনাকে রাজনৈতিক উদ্দীপনা, এই উদ্দীপনাকে সামরিক উদ্দীপনা রূপান্তরিত করা, আর এই বিপ্লব পরবর্তী ক্ষেত্রে এই উদ্দীপনাকে ব্যবহার করতে হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের কার্যকলাপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। To accomplish economic task, অর্থনৈতিক কার্যকলাপ, we expected, or perhaps it would be truer to say that we presumed, without having given it adequate consideration, to be able to organize the state production and the state distribution of product on communist line in a small peasant country directly as ordered by the proletarian state. কি বলছেন? আমাদের ধারণা ছিল এবং খানিকটা সত্য, যা বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে প্রোলেটারিয়ান স্টেট, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যে বিপ্লব তৈরি হলো, শ্রমিক শ্রেণীর জন্য যে রাষ্ট্র আমরা তৈরি করলাম, সেইখানে রাষ্ট্র ব্যবস্থাতে উৎপাদন হবে, সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থাতেই মানুষের কাছে জিনিসপত্র পৌঁছবে, এবং এইটাই হচ্ছে প্রোলেটারিয়ান স্টেট, এই আমাদের ধারণা। কিন্তু অভিজ্ঞতা কি বলছে? Experience has proved that we were wrong, লেনিন বলছেন। অভিজ্ঞতা বলছে আমরা ভুল ছিলাম। It appears that a number of transitional stages were necessary. অনেকগুলো অতিক্রান্তিকালীন সময়ের মধ্য দিয়ে আমাদের যেতে হবে, অতিক্রান্তিকালীন কাজের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। স্টেট ক্যাপিটালিজম এন্ড সোশ্যালিজম, state capitalism and socialism, in order to prepare by many years of effort for the transition to communism. এতো মার্কসও বলেছেন, আমি আগে উল্লেখ করলাম যে ক্যাপিটালিজম থেকে, পুঁজিবাদ থেকে সাম্যবাদ যাওয়ার পথে সোশ্যালিজম হচ্ছে একটা ট্রানজিশনাল ফেজ। এই ট্রানজিশনাল ফেজে অনেক ধরনের অভিজ্ঞতা হবে, দেশে দেশে আলাদা আলাদা অভিজ্ঞতা হবে। Not directly relying on enthusiasm, but aided by the enthusiasm engendered by the Great Revolution, and on the basis of personal interest, personal incentive, and business principles, we must first set to work in the small peasant country to build solid gangways to socialism by way of state capitalism. লেনিন 4 বছরের মতো একটা অভিজ্ঞতা বর্ণনা করছেন। অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, এই মহান যে বিপ্লব, সেই বিপ্লবকে
কেবলমাত্র এনথুসিয়াজম দিয়ে আপনি আটকে রাখতে পারবেন না। মানুষের ব্যক্তিগত চাওয়া পাওয়া, ইনসেন্টিভ, এসব নিয়ে বিতর্ক হয়েছে কমিউনিস্ট আন্দোলনে নানান সময়তে। এইগুলো যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, এ কবে ভাবছেন তিনি? 1921 সালে। Otherwise we shall never get to communism. We shall never bring scores of millions of people to communism. That is what experience, the objective course of development of the revolution has taught us. এই কাজটাই আমাদের করতে হবে। সমাজতন্ত্রকে যখন আমরা নির্মাণ করব, ডেং জিয়াওপিং বারবার বলতেন একটা কথা, যে সমাজতন্ত্রকে যদি আমরা নির্মাণ করতে চাই এবং সমাজতন্ত্রকে মানুষ কেন বেছে নেবে, মানুষকে যদি তার সমর্থনে আনতে চাই, তাহলে সমাজতন্ত্র যে শ্রেষ্ঠতর ব্যবস্থা, এইটা মানুষের সামনে আগে প্রতিষ্ঠিত করতে হবে, তার অভিজ্ঞতার মধ্য দিয়ে, তার ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে। একদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থা তৈরি করে আমি তার ব্যাপক চাহিদা তৈরি করলাম, আর অন্যদিকে সেইভাবে আমি আমার উৎপাদন ব্যবস্থাকে সাজিয়ে তুলতে পারলাম না। তাহলে মানুষের চাহিদা আর উৎপাদন সম্পর্ক যা তৈরি করছে, অর্থাৎ উৎপাদন যা হচ্ছে তার মধ্যে যদি বিপুল পরিমাণ গ্যাপ থেকে যায়, তার মধ্যে যদি বিপুল পরিমাণ ফাঁক থেকে যায়, তাহলে মানুষ কেন সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হবে, কেন সমাজতন্ত্রের পক্ষে থাকবে? তাহলে সমাজতন্ত্রকে শ্রেষ্ঠতর হওয়ার জন্য লড়াই করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে, লেনিন কি বলতেন? লেনিন বলতেন পুঁজিবাদ হচ্ছে সমাজবাদের তুলনায় একটি অভিশাপ, কিন্তু সামন্তবাদের তুলনায় একটি বর বা গুণ। অর্থাৎ কোন স্তরে আছেন আপনি তার উপর নির্ভর করতে পারছে হচ্ছে। আপনাকে, আমাকে, প্রত্যেককে, মানুষের কাছে একটা প্রশ্নের জবাব দিতে হবে যে আমরা চাইছি আরো উন্নততর ব্যবস্থা, আমরা চাইছি আরো উন্নততর উৎপাদন ব্যবস্থা, আমরা চাইছি আরো উন্নততর বিলি বন্টনের ব্যবস্থা, এবং এই ব্যবস্থাপনাটা সামাজিক নিয়ন্ত্রণে হোক, এই ব্যবস্থাপনাটা আম্বানিদের নিয়ন্ত্রণে নয়, এই ব্যবস্থাপনাটা লগ্নি পুঁজির মালিকদের নিয়ন্ত্রণে থেকে নয়। লেনিন যখন নেপের প্রশ্নে বক্তৃতা করছেন, বক্তৃতা করতে গিয়ে কি বলছেন? ইট মিনস দ্যাট টু এ সার্টেন এক্সটেন্ট উই আর রিক্রিয়েটিং ক্যাপিটালিজম। To a certain extent, we are recreating capitalism. We are doing this quite openly. কমিউনিস্টরা কোনো কিছু গোপন এজেন্ডা রাখে না, openly. It is state capitalism. এতো লেনিন বলছেন নেপ ব্যাখ্যা করতে গিয়ে। In a capitalist state, state capitalism means, state capitalism মানে কি? It is recognized by the state and controlled by it for the benefit of the bourgeois and to the detriment of the proletariat. এইটা হচ্ছে বুর্জোয়া ব্যবস্থা। আর যখনই প্রোলেটারিয়ান স্টেট বা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমাজতন্ত্র তৈরি হয়ে গেল, সাথে সাথে একই জিনিস, একই কাজ আমরা করব, কিন্তু সেই কাজটা আমরা করব ফর দ্য বেনিফিট অফ দি ওয়ার্কিং ক্লাস, ফর দি পারপাস অফ উইথস্ট্যান্ডিং দ্য অ্যাজ ইয়েট স্ট্রং বুর্জোয়াজি অ্যান্ড অফ ফাইটিং ইট। এই যে অনেকের একটা ধারণা আছে, এই যারা বলেন আমি এখানে চীনের সরকারের ব্রিফ নিয়ে বসে নেই, তাদের ডিফেন্ড করবার জন্য বসে নেই, কিন্তু মার্ক্সবাদের যে মৌলিক কথা, সেই মৌলিক কথাগুলো তো আমাদের স্মরণ করতে হবে। তার ভিত্তিতেই তো মাও জেডং তিনি বিপ্লব করেছিলেন, তার ভিত্তিতেই তো তিনি এই পৃথিবীর সবচেয়ে পশ্চাৎপদ দেশটাকে একেবারে পৃথিবীর সামনের সারির দেশে এনে আজকের চীন হিসেবে উপস্থিত করেছে সেখানকার কমিউনিস্ট পার্টি। ফলে সেখানকার এই সমাজতন্ত্রের গঠন মাও জেডংকে বাদ দিয়েও হয় না, আমাদের কাউকে বাদ দিয়েও হয় না। আমি যে কথা বলে আমি
আমার কথা শেষ করব, তা হচ্ছে যে চীন কোথায় দাঁড়িয়েছিল আর চীন এখানে কোথায় দাঁড়িয়ে আছে। অনেকেই অনেক একটা কথা বলেন, বিশেষ করে বলেন ও তো চীনে তো বাজার অর্থনীতি চলছে। আচ্ছা, কমোডিটি থাকবে বা পণ্য থাকবে আর বাজার থাকবে না, এটা মার্ক্সবাদী কথা হলো? পণ্যের দুরকম মূল্যের কথা মার্ক্স ব্যাখ্যা করেছেন। যে মুহূর্তে পণ্য বিনিময়ের জন্য উৎপাদন হচ্ছে, সমাজতান্ত্রিক ব্যবস্থায় সব কি কনজামশনের জন্য বা নিজের ভোগ করবার জন্য পণ্য উৎপাদিত হয় নাকি সমাজতান্ত্রিক ব্যবস্থায়? সেটাও তো বিনিময় ব্যবস্থা। কোথায় বিনিময় করবে? বাজার ছাড়া আর বিনিময় করবার জায়গা কোথায়? ফলে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে সমাজতান্ত্রিক ব্যবস্থায় বাজারের অস্তিত্ব থাকবে না। বাজার থাকবে, অবশ্যই বাজার থাকবে, যতদিন পর্যন্ত পণ্য তার ব্যবহার মূল্যের বাইরে, অর্থাৎ দ্রব্য তার ব্যবহার মূল্যের বাইরে পণ্য মূল্য তৈরি করবে, অর্থাৎ কমোডিটি যতদিন থাকবে ততদিন পর্যন্ত বাজার থাকবেই। কিন্তু প্রশ্নটা কি? প্রশ্ন এটা নয় যে প্ল্যানিং ভার্সেস মার্কেট, অর্থাৎ পরিকল্পিত অর্থনীতি, রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি বনাম বাজার, এটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে রাষ্ট্র সমাজ নিয়ন্ত্রিত অর্থনীতি বাজারকে চালাবে নাকি বাজারই বাজারকে চালাবে? সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র মাধ্যমে সমাজ সেখানকার বাজারকে নিয়ন্ত্রণ করে। মৌলিক তফাৎটা কি? ওখানেও ব্যক্তি পুঁজি প্রচুর তৈরি হচ্ছে, জ্যাকমার মতো বিশাল ধনী মানুষ সেখানে আছে। চীনের কমিউনিস্ট পার্টি এখনো বলছে প্রায় দারিদ্র সীমার শেষ প্রান্তে তারা এসে দাঁড়িয়েছে, অর্থাৎ দারিদ্র দূরীকরণ কর্মসূচির শেষ প্রান্তে। তাদের লক্ষ্যমাত্রা 2020-তেই শেষ করা, জানি না কোভিড এর জন্য সে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন কি পারবেন না তারা। সেই কমিউনিস্ট পার্টি বলছে আমাদের বৈষম্য দূর করতে হবে, কিন্তু তফাৎটা কোথায়? ও দেশে জ্যাকমা আছে, কিন্তু জ্যাকমা কমিউনিস্ট পার্টির সদস্য হলেও কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রণও করে না, রাষ্ট্রও নিয়ন্ত্রণ করে না, সরকারও নিয়ন্ত্রণ করে না, বিচার ব্যবস্থাও নিয়ন্ত্রণ করে না, সংবাদ মাধ্যমও নিয়ন্ত্রণ করে না। সেটা নিয়ন্ত্রিত হয় রাষ্ট্রের দ্বারা, সমাজের দ্বারা। আমাদের দেশটায় আম্বানি তৈরি করে প্রধানমন্ত্রী, আম্বানি নিয়ন্ত্রণ করে সরকার, আম্বানি নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের বিভিন্ন যে রাষ্ট্র পরিচালনার যে বিভিন্ন অঙ্গগুলো আছে, সে বিচার ব্যবস্থা হতে পারে, সে সংবাদ মাধ্যম হতে পারে, সে অন্যান্য যে অংশ আছে সেই অংশকে নিয়ন্ত্রণকারী ভূমিকা হিসেবে আমাদের দেশে আদানি আম্বানিরাই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। এটাই হচ্ছে তফাৎ। ফলে উৎপাদিকা শক্তির বিকাশ ঘটাতে হবে, এবং বিকাশ ঘটাতে পেরেছে কি পারেনি, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে উৎপাদিকা শক্তির বিকাশ ঘটিয়ে সেইখানকার মানুষের লাভ হলো কি লাভ হলো না, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে আমি শেষ যে বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, ধরা যাক এই যে বলছে, যারা বলে যে মাও সেতুংয়ের মৃত্যুর পর থেকে চীনে আর সেখানে সমাজতন্ত্র নেই, গোটাটা পুঁজিবাদ হয়ে গেছে, এবং চীনের আর কোনো মানুষের জন্য সেখানে কোনো কাজ হয় না যেহেতু সমাজতন্ত্র নেই। আমি কয়েকটা ছোট ছোট উদাহরণ আপনাদের দিই। 1978 সালে যেখানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি সেটা ছিল 364.5 বিলিয়ন ইউয়ান, এটা চীনের মুদ্রা, আপনারা সবাই জানেন। যখন 30 বছর হলো তাদের বিপ্লবের, এবং ডেং জিয়াওপিং এর নেতৃত্বে যে নতুন চীনের উৎপাদিকা শক্তির বিকাশের স্লোগান নিয়ে তারা নামলেন, সেই দিনকে দাঁড়িয়েছিল এটা কত? সেদিনকে এটা দাঁড়িয়েছিল 1978 সালে 364.5 বিলিয়ন ইউয়ান। আমি বললাম আপনাদের 30 বছর পরে এটা কততে এসে দাঁড়িয়েছিল? এটা 68 গুণ বেড়ে 25.1 ট্রিলিয়ন ইউয়ান, আর 2019-এ 99 ট্রিলিয়ন ইউয়ান। অর্থাৎ 78-এ দাঁড়িয়েছিল 364 বিলিয়ন, সেইটা এসে 99 ট্রিলিয়ন। ও শূন্য বসাতে থাকুন, আমি আগে ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না।
এবার এই যে জিডিপিটা বাড়লো, লাভ কার হলো? যেমন আমাদের দেশে জিডিপি বাড়লে শ্রমিকের লাভ, কৃষকের লাভ না, মুনাফার গোটাটাই চলে যাচ্ছে লগ্নি পুঁজির মালিকদের হাতে। সেখানে কি হচ্ছে? সেখানে দেখা যাচ্ছে যে 1978 সালে শহরে মানুষের রোজগার কি ছিল? বার্ষিক 343.4 ইউয়ান, 343.4 ইউয়ান এক বছরে। 2007 সাল, 30 বছরের মাথায় এটা কোথায় গেল? 13,786 ইউয়ান, অর্থাৎ এই কাজে 30 বছরের মাথায়। আজকে কোথায় এসে এটা দাঁড়িয়েছে? আরবান 42,259। তাহলে এই যে জিডিপি বাড়লো, তার মুখ্য অংশ কার কাছে গেল? রুরালের ক্ষেত্রে। এইটা 133.6 ইউয়ান ছিল, 31 গুণ বেড়েছিল 30 বছরের মাথায়, 4,140। আর 2019 সালে এইটা বেড়ে হয়েছে 16,000 ইউয়ান। তাহলে এই যে জিডিপি বাড়লো 99 ট্রিলিয়ন ইউয়ানেতে গেল, এর মুখ্য অংশটা কার কাছে গেল? সে দেশে পভার্টি রিডাকশন 250 মিলিয়ন 1978 সালে, 2007-এ 14.79, 15ই ধরছি মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ 1 মিলিয়ন আপনাদের জানা। আর 2019-এ এসে দাঁড়িয়েছে, 18 এসে দাঁড়িয়েছে 1.7। ওদের লক্ষ্যমাত্রা 2020-র মধ্যে কমপ্লিট পভার্টি এলিভেশন, যেটা পৃথিবীর কটা দেশ এখনো পর্যন্ত করতে পেরেছে? 49। ওদের বিপ্লব 47, আমাদের স্বাধীনতা। আমরা কোথায় দাঁড়িয়ে আছি, ওরা কোথায় দাঁড়িয়ে আছে? আমি আরো অনেক সংখ্যা তত্ত্ব দিয়ে আপনাদের ভারাক্রান্ত করতে চাইছি না, শুধু দুটো বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। তা হচ্ছে আধুনিক প্রযুক্তি। এই যে আমাদের দেশে আধুনিক প্রযুক্তি আসছে, কে তার ব্যবহার করছে? তার বেশিরভাগটাই আটকে বসে আছে উপরের অংশের মধ্যে, অর্থাৎ ইন্টারনেট, কম্পিউটার, ব্রডব্যান্ড। এই যে ডিজিটাল লেখাপড়ার কথা বলা হচ্ছে, বলছে 14% বেশি আমাদের দেশে মানুষের কাছে কম্পিউটারই নেই, ইন্টারনেট অ্যাক্সেস সহ। কি হবে? আর চীনে কতটা বেড়েছে আমি আপনাকে বলছি। 2008 সালে যখন ওদের দেশে বেজিং অলিম্পিক হচ্ছে, সেই সময় 300 মিলিয়ন ইউজার ছিল, এখন 904 মিলিয়ন। এর মধ্যে 870 জনই হচ্ছে ব্রডব্যান্ড। আমি আর উদাহরণ দিচ্ছি না। ফলে চীন তার নিজস্ব পদ্ধতিতে সেখানে তার উৎপাদন শক্তির বিকাশ ঘটানোর চেষ্টা করছে। এই পদ্ধতি সব ঠিক, সব ভুল, সে সময় বলবে। কিন্তু উৎপাদন শক্তির বিকাশ ঘটিয়েছে, যেটা হচ্ছে সমাজতন্ত্রের মূল কথা। মার্কস যে কারণে সমাজতন্ত্র চেয়েছিলেন, যে উৎপাদন শক্তির বিকাশ ঘটাতে আর অক্ষম পৃথিবীতে পুঁজিবাদ। দেখছেন আমেরিকাতে, গোটা পৃথিবী কোভিড সিচুয়েশনে কোথায়? চীন কোথায়? ভিয়েতনাম কোথায়? কিউবা কোথায়? আমেরিকা এখনো সর্বোচ্চ মানুষের মৃত্যুর দেশ কোভিডে, আর ভিয়েতনাম সর্বনিম্ন দেশ, কিউবা সর্বনিম্ন দেশ, চীন যেখান থেকে সূত্রপাত আটকে দিয়েছে। টিকা কোথায় চলে যাচ্ছে? আবিষ্কার। আর আমাদের দেশ তাকিয়ে বসে আছে অক্সফোর্ডের দিকে, আমাদের দেশ তাকিয়ে বসে আছে চীন রাশিয়ার দিকে, অথচ ওদের 2 বছর আগে আমাদের স্বাধীনতা। তাহলে এই যে উৎপাদিকা শক্তির বিকাশ এবং মানব কল্যাণের জন্য এই উৎপাদিকা শক্তিকে কাজে লাগানো, এই কাজটা চীন করতে পারছে, অনেক তাদের মতো করে করবার চেষ্টা করছে। তা বলে অসাম্য নেই? অবশ্যই আছে। তা বলে অভাব নেই? অবশ্যই আছে। তা বলে ত্রুটি নেই? অবশ্যই আছে। এই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই তো সমাজতন্ত্র এগোবে। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে উৎপাদিকা শক্তির বিকাশ, আর উৎপাদিকা শক্তির নিয়ন্ত্রণ সমাজ এবং রাষ্ট্রের হাতে। সেইটা চীন কতটা রাখতে পারছে
সেটাই হচ্ছে আলোচনার বিষয়। মাও সেতুং যে চীনের স্বপ্ন দেখেছিলেন, সমাজতান্ত্রিক চীন, এই সমাজতান্ত্রিক চীন পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতি, পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ সংস্কৃতি, পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষার দেশ হিসেবে পরিগণিত হবে। আজকে চীন তার কাছাকাছি পৌঁছেছে। ফলে মাও সেতুং এর মৃত্যুর ৪৫ বছর পরেও আজকের চীন গঠনের ক্ষেত্রে এবং পুনর্গঠনের ক্ষেত্রে মাও সেতুংকে ওরা কিন্তু ছুঁড়ে ফেলে দেয়নি। পৃথিবীতে ছুঁড়তে পারবেই না। পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের কাছে তো গুরুত্বপূর্ণ আছে, চীনের কমিউনিস্ট আন্দোলনের ছুঁড়ে ফেলে দেয়নি। তারাও মাও সেতুং এর এই যে উৎপাদিকা বিকাশের শক্তির যে তত্ত্ব, যে দ্বন্দ্ব তত্ত্ব, সেই তত্ত্বকে মাথায় রেখেই এগোবার চেষ্টা করছে। ফলে আজকের পৃথিবীতে সাম্রাজ্যবাদ বনাম সমাজতন্ত্রের দ্বন্দ্বকে যারা অস্বীকার করছে, তারা আসলে সমাজতন্ত্রকে খাটো করে এবং সমাজতন্ত্রকে হেয় করতে চায়, তারা সমাজতন্ত্রের পক্ষের শক্তি না। ফলে যারা কমিউনিস্ট নাম নিয়ে বা মাওবাদী নাম নিয়ে সমাজতন্ত্রের সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের কে অস্বীকার করতে চায়, তারা আসলে মাওকেই অস্বীকার করছে। যারা ভারতবর্ষে দাঁড়িয়ে গরিব খেটে খাওয়া মানুষের লড়াই, আন্দোলন, সংগ্রাম, তার পিছনে ব্যাপক অংশের মানুষকে সমবেত করার কাজের চাইতে গুরুত্বপূর্ণ মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে ক্ষেত মজুরের গলা কাটা, কেন সে সিপিআইএম করে, তারা আর যাই হোক মাও সেতুং এর প্রতি কেবলমাত্র অশ্রদ্ধা প্রদর্শন নয়, তাকে অসম্মান করছে, তাকে অস্বীকার করছে। ফলে তার জন্মদিবসের মৃত্যু পর যে ৪৫ বছর কেটে যাওয়ার পরেও আমরা মাও সেতুংকে এই জন্যই স্মরণ করবো যে পৃথিবীর সবচাইতে পশ্চাৎপদ দেশ, তাকে পৃথিবীর একেবারে সামনের সারিতে বসিয়ে দেওয়ার প্রশ্নে তার অবদান কেউ ভুলতে পারবে না। ভুল ত্রুটি সব মানুষেরই হয়, সেই ভুল ত্রুটির থেকে আবার বেরিয়ে এসেছে চীন, মাও সেতুং এর চীনই বেরিয়ে এসছে। মাও সেতুংকে আমরা ভুলতে পারবো না, তার কারণ পৃথিবীতে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই এবং একই সাথে কৃষক শ্রমিক তার মুক্তির দাবিতে লড়াই, সেই লড়াইকেও কিভাবে সংগঠিত করতে হয়। কখন আমি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপাতভাবে শত্রুর সঙ্গে সন্ধি করব, আবার সাম্রাজ্যবাদের পতনের পর কখন আমি আমার দেশের শ্রমিক কৃষকের লড়াইয়ের আন্দোলন, সেই আন্দোলনটাকে সামনের সারিতে নিয়ে এসে সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যাব। এই সব প্রশ্নে মাও সেতুং আজও আমাদের পার্টির শিক্ষক, আজও পৃথিবীর মুক্তিকামী মানুষের আন্দোলনের শিক্ষক। সেই প্রশ্নে মাও সেতুং পৃথিবীর মুক্তিকামী মানুষের কাছে আজও অনুপ্রেরণা। কমরেড মাও সেতুং, লাল সেলাম। একটু দীর্ঘ সময় লাগলো, তার জন্য আমি দুঃখিত। যারা শুনলেন তাদের ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। আমরা আপনার এই যে এই অনেক ব্যস্ততা, তার মধ্য দিয়েও আপনি আমাদেরকে সময় দিলেন এবং আপনার এই তথ্য নির্ভর আলোচনা নিশ্চয়ই আমাদের দর্শকদেরকে অনেক সমৃদ্ধ করবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন। পাশাপাশি আমরা আমাদের দর্শকদের কাছে যেটা আমাদের আবেদন থাকে, আজও আমরা বলছি একই কথা, আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের লিখে জানান। একটা ছোট্ট কাজ করুন, অন্য টিভি ফেসবুক পেজে ঢুকে রিভিউ অপশনে গিয়ে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য লিখে পাঠান, কারণ আপনাদের মূল্যবান বক্তব্যই আমাদের এগিয়ে চলার পাথেও। যে কথাটা বলে শেষ করব আজকের মতন, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেক দিনের মতন আগামীকাল সন্ধ্যা ৭টায়ও আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে আসব। আমরা জানি আগামীকাল প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের ৯৮তম প্রয়াণ দিবস। এই ৯৮তম প্রয়াণ দিবসে আমরা কবিকে স্মরণ করব। তারই যে ছোটদের জন্য লেখা অসংখ্য কবিতা, ছড়া, সেই অসংখ্য ছড়ার ঝুলি নিয়ে আমাদের এই লাইভ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট বাচিক শিল্পী মৌমিতা চট্টোপাধ্যায়। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন অন্য টিভিতে, যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত নয়। নমস্কার, শুভরাত্রি।